আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম ফানি গল্প রিসোল্ডে 2 ক্লক ডেট মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, আমরা এখানে বিভিন্ন ধরনের মুভি এক্সপ্লেইন করব, বিশেষ করে কমেডি, অ্যাডভেঞ্চার এবং কার্টুন মুভি। তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম সেই দোকানে গিলের সাথে ইয়ংসিক নামের একটা লোকের ধাক্কা লাগে। সিয়ঞ্জু ছুটে এসে তাকে সরি বলে, তবে লোকটা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে এবং তার হাত ধরতে যাবে। তখন গিল তার হাত ধরে সরি বলে। এরপর লোকটা চলে গেলে সিয়ঞ্জু বলে তার মনে হয় রাতের বেলা ঠিকভাবে তার ঘুম হয় না, আর এটাও মনে হয় তার স্বপ্নে একটা ছেলে ছায়ার মতো লেগে থাকে, তাকে সবসময় প্রোটেক্ট করে। এই শুনে গিল খুব খুশি হয়, ভাবে রাতে তাকে প্রোটেক্ট করার বিষয়টা সিয়ঞ্জু ফিল করতে পারছে। সেদিন রাতে তারা নদীর পাড়ে বসেছিল, তখন হঠাৎ অনেক পুলিশের ভিড় আর সাইরেন শোনা যায়। যেখানে একটা লোক ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সে বলে আমার সব শেষ, তাই লাফ দিয়ে নিজেকেও শেষ করে দিব। পুলিশ তাকে অনেক বোঝালেও সে কিছুতেই শুনছিল না। তখন সে লক্ষ্য করে একটা মেয়ে, অর্থাৎ সেই ভূতটা, নিচ থেকে হাত নাড়িয়ে কিছু একটা বলছে। সে ভাবে তাকে ঝাঁপ দিতে বারণ করছে। এই দেখে ইমোশনাল হয়ে কান্না করে দেয়। তবে ভালো করে লক্ষ্য করে শুনতে পায় সে বলছে এত অভিনয় না করে ঝাঁপ দাও, কোনো ব্যথা পাবে না, দেখো আমি কিভাবে ঝাঁপ দেই। এই বলে ফুল স্পিডে দৌড়ে এসে নদীতে ঝাঁপিয়ে পড়ে, আর তাকে বাঁচাতে গিলও ঝাঁপ দেয়। তবে সে নিজেই সাঁতার জানত না। পুলিশ এসে তাকে উদ্ধার করে, কিন্তু কোথাও ভূতটাকে খুঁজে পায় না। দেখা যায় সেই ভূতটা সাঁতার কেটে নদী পার হয়ে যাচ্ছে। এই দেখে ওই লোকটা মোটিভেশন পেয়ে নিজের সিদ্ধান্ত বদলে নেয়। এই ঘটনা টিভি নিউজে ছড়িয়ে পড়ে। তা দেখে সাংসু এবং হারা অনেক কথা শোনায়। আর যখন মারতে যাবে তখন সিয়ঞ্জু চলে আসায় অভিনয় করে তাকে বুকে জড়িয়ে নেয়। এরপর সিয়ঞ্জু বাবাকে হসপিটালে ড্রপ করার জন্য চলে যায়। তখন হারা বলে সিয়ঞ্জুর স্বপ্ন হচ্ছে ফ্রান্সে গিয়ে হায়ার স্টাডি করবে। তবে ভূত না তাড়াতে পারলে আমরা কিভাবে তাকে অন্য দেশে পাঠাবো। সেই রাতে গিল যখন ভূতকে নিয়ে ঘোরার জন্য ওয়েট করছিল, তখন সিয়ঞ্জু বেরিয়ে গিলকে দেখে ভয় পেয়ে যায়। বলে এত রাতে এখানে কি করছো? গিলও খুব হতম্ব হয়েছিল, কারণ এই প্রথমবার ভূতটা তার সাথে আসেনি। সিয়ঞ্জি বলে আজ কিছুতেই ঘুম আসছিল না, তাই হাঁটতে বের হলাম। আজ হচ্ছে মায়ের মৃত্যুবার্ষিকী, আমার ৮ বছর বয়সে একা রেখে চলে গিয়েছিল। তখন হঠাৎ একটা গাড়ি চলে আসায় গিল তাকে সরিয়ে নেয়। তার এমন প্রোটেক্টিভ আচরণ সিয়ঞ্জুর খুব ভালো লাগে। এরপর গিলকে নিয়ে চলে আসে মুভি দেখতে। মুভিটা ছিল খুবই রোমান্টিক। সিয়ঞ্জু গিলের হাতে হাত রাখে। এর কিছুক্ষণ পর গিল তার হাত ধরে তার চোখের দিকে তাকাতেই সিয়ঞ্জু অদ্ভুত লুক দিয়ে ভয়ঙ্করভাবে হেসে ওঠে। অর্থাৎ ভূতটা চলে এসেছে। ভূত বলে এমন বিশ্রী চেহারা নিয়ে হাত ধরার সাহস কোথায় পেলি? এই বলে উঠে চলে যায়। যাওয়ার আগে এক কাপলকে শুধুই বিরক্ত করে, বলে পা উঠিয়ে বসার সাহস কে দিয়েছে? পা নামারাও, নয়তো ভেঙে ফেলব। এই বলে মুঠ ভরে পপকর্ন নিয়ে চলে যায়। এরপর কাউন্টার থেকেও পপকর্ন নিয়ে খেতে শুরু করে। গিল বলে তোমার কারণে সিয়ঞ্জির পরিবার তাকে হায়ার স্টাডির জন্য বিদেশে পাঠাতে পারছে না। তোমার আসল নামটা বলো, সেই নাম ধরে ডেকে তোমাকে মুক্ত করে দেই। এই শুনে সে রেগে বলে আগে আমাকে মন থেকে খুশি করতে হবে, তারপর ভেবে দেখব। এখন আমাকে নিয়ে চলো ট্রাম্পোলিনে, অনেক দিনের ইচ্ছা, বাউন্সি খেলব। আমার কথা শুনলে ধীরে ধীরে সময় কমিয়ে আনব, তারপর একটা সময় ওর বডিতে আর আসব না। তখন একটা বিচের ছবি দেখে বলে আগে এখানে নিয়ে চলো। গিল বলে ওইখানে যেতে হবে দিনের বেলা, তবে তুমি তো আসো গভীর রাতে। ভূত বলে সিয়ঞ্জুকে নিয়ে যেও, আমি তার মধ্য থেকে সব দেখতে পাই। তাই পরদিন সে সিয়ঞ্জুকে নিয়ে সমুদ্র পাড়ে চলে আসে। সিয়ঞ্জু বলে আর খুব ঠান্ডা লেগেছে, তাই সে আসতে পারেনি। এরপর গিল লক্ষ্য করে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সিয়ঞ্জু জানায় সে নিজেও বুঝতে পারছে না কেন কান্না করছে। গিল বুঝে যায় এই কান্নাটা ছিল ভূতের পছন্দের জায়গায় আসতে পেরে খুশিতে কান্না। এরপর ছবি তুলে আর মজা করে ভালো একটা সময় কাটায়। এরপর রাতের বেলা গিল দেখে ভূতটা গাছে পানি দেয়, তারপর একটা মাটির পাত্র খুঁজে নেয়। গিল বলে তোমার কথা মতো সিয়ঞ্জুকে নিয়ে সমুদ্র পাড়ে গিয়েছি, তুমিও এনজয় করেছ, তাই আজকে জলদি চলে গিয়ে আমাকে ছুটি দাও। এই শুনে ভূত রেগে পাত্রটা ভেঙে বলে আগেই বলেছি, খুশি মনে আমার ইচ্ছেগুলো পূরণ করতে পারলে আমি চলে যাব, আর যদি আমাকে এভাবে রাগানো হয় তাহলে ওর ক্ষতি করব। এই বলে ঘাস নিয়ে খেতে শুরু করে, তারপর রাস্তার মাঝখান দিয়ে দৌড়ায়। গিল তাকে থামানোর জন্য ছুটে গেলে অল্পের জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। ওদিকে ভূতটা কিছু দূর যাওয়ার পর তার পা আটকে যায়, কিছুতেই সামনে এগোতে পারছিল না। উপরে লক্ষ্য করে দেখে একটা মন্ত্র দড়ি ঝুলানো। তখন গিল এসে তার মুখের ময়লা মুছে দেয়, বলে উল্টাপাল্টা জিনিস খেলে অসুস্থ হয়ে পড়বে, প্রমিস করছি খুশি মনে তোমার ইচ্ছেগুলো পূরণ করব, তবে তোমাকেও তোমার কথা রাখতে হবে। তারপর দিন গিল তাকে ট্যাম্পোলিনে নিয়ে আসে
সে প্রচণ্ড খুশি হয়ে বাউন্সি খেলে। তখন তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো কিছু স্মৃতি। যখন সিয়ঞ্জি ছোট ছিল তখন এভাবেই বাবা মায়ের সাথে বাউন্সি খেলত। এরপর তারা সেখানে বাস্কেটবল ফুটবল খেলে এনজয় করে। তারপর নিয়ে আসে ফ্লাওয়ার পার্কে। গিল বলে, নিশ্চয়ই তুমি ফুল পছন্দ করো। ভূত বলে, আমি হচ্ছি একটা ভয়ঙ্কর ভূত, এসব আজে বাজে জিনিস পছন্দ করি না। তবে দেখা যায় তার ড্রেসটা ছিল ফ্লোরাল ডিজাইনের। ফুল এতটাই পছন্দ করত যে সুন্দর ফুলগুলো ঝরে দেখে। তখন গিল বলে, তোমার ছবি তুলে দিচ্ছি, একটু হাসো। ভূত বলে, ভয়ঙ্কর ভূত কখনো হাসে না। গিল বলে, আমি শুনেছি হায়ার র্যাঙ্কিংয়ের উচ্চ প্রজাতির ভূতেরা হাসতে পারে এবং ছবি তোলার জন্য ভালো পোজ দিতে পারে। এই শুনে ভূতটা সুন্দর পোজ দিয়ে ছবি তোলে। পুরো পার্কে ঘুরে এত ছবি তোলে যে একদম হাঁপিয়ে যায়। গিল বলে, দেখো ছবিগুলো ভালোই এসেছে। ভূত বলে, কিন্তু এটা তো আমি না, আমার দুটো শিং আছে আর দুটো পাখা আছে। এই বলে নিজের ছবি একে দেখায়। গিল বলে, দেখেই মনে হচ্ছে তুমি খুব সুন্দরী আর ফেমাস। তোমার বন্ধুরা তোমাকে কি নামে ডাকে? ভূত তার চালাকি বুঝতে পেরে একটা ভুল নাম বলে। গিল সেই নাম শুনতেই নাম ধরে ডেকে বলে, সিয়ঞ্জির বডি থেকে বেরিয়ে যাও। ভূত বলে, আমি জানতাম, তাই ভুল নাম বলেছি। এর পরদিন গিল একটা খুশির খবর জানায়, তা হচ্ছে ভূতের একটা ইচ্ছে পূরণ করায়, অর্থাৎ বাউন্সি খেলবে নিয়ে যাওয়ায় সে এখন থেকে সিয়ঞ্জির বডিতে 30 মিনিট কম সময় থাকবে। আগে যেখানে 3 ঘন্টা ধরে থাকত এখন থাকবে 2.5 ঘন্টা। এই শুনে আরা বলে, আজকে এমন কিছু করব যাতে খুশি হয়ে ভূতটা আরও 30 মিনিট কমিয়ে নিবে। তার আইডিয়া ছিল সেই রাতে ভূতকে পার্টিতে নিয়ে যাওয়া। সে গিলের বন্ধু হুইবিয়ামের সাথে এনজয় করছিল, আর এদিকে ভূতটা এক মেয়েকে ধরে জিজ্ঞেস করে, এত সুন্দর আইলাইনার কোথা থেকে কিনলে? এরপর গিল দেখে একটা লোক তার হাত ধরে টানাটানি করছে। লোকটা ছিল ইয়ংসিক নামের সেই ছেলেটা যার সাথে গিল ধাক্কা খেয়েছিল কয়েকদিন আগে। ইয়ংসিক জিজ্ঞেস করে, এই মেয়েটা তোমার কি হয়? গিল বলে, ও আমার গার্লফ্রেন্ড। এই শুনে মেয়েটার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চলে যায়। পরদিন সিয়ঞ্জি দেখে আরা হুইবিয়ামের সাথে দুষ্টুমি করছে। গিলকে বলে, ওরা দুজন বন্ধু হলো কবে? আসলে গতকাল রাতের পার্টির কথা তো তার মনেই নেই। তখন ইয়ংসিক আসে তাদের শপে। আবারও অদ্ভুতভাবে তাকিয়ে একটা ক্যান্ডি কিনে বেরিয়ে যায়। এবার গিল তাকে থামিয়ে পরিচয় জিজ্ঞেস করে। ইয়ংসিক বলে, এই মেয়েটার সাথে যে আরও একটা কিছু রয়েছে তা আমি জানি। আমি মন্ত্রপুত দড়ি ঝুলিয়ে চেক করেছি, দূর থেকে ফলো করেছি। যতবার তাকে ধরতে গিয়েছি তুমি চলে এসেছিলে। একমাত্র আমি পারব তাকে মুক্তি দিতে। গিল বলে, আপনি ভুল করছেন, এমন কিছুই ওর সাথে নেই। রাতে ভূতটা বলে, ইয়ংসিক হচ্ছে একজন তান্ত্রিক, তার পূর্বপুরুষরা সহ চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সে আমাকে তাড়াতে পারবে না। পরদিন সিয়ঞ্জি ক্লাসে যাওয়ার সময় গিল বলে, ফেরার পথে আমাকে কল দিও, তোমাকে আনতে যাব। এই শুনে সিয়ঞ্জি বেশ খুশি হয়। সেদিন বাড়ি ফেরার পথে একটা মেয়ে তাকে জুতোর ফিতে লাগিয়ে দিতে বলে। এরপর খুশি হয়ে একটা ক্যান্ডি খেতে দেয়। সে বাসে উঠে ক্যান্ডি খেয়ে ঘুমিয়ে পড়ে। তখন ইয়ংসিক এসে তার পাশে দাঁড়ায়। ওদিকে গিল আর সাংসু তাদের দোকানে ছিল। তখন গিলের মনে পড়ে, সিয়ঞ্জি বলেছিল ফেরার পথে কল করবে, কিন্তু এত রাত হয়ে যাওয়ার পরেও এখনও কল করেনি। সাংসু ট্র্যাকিং অ্যাপে দেখে তার মেয়ে ভুল পথে যাচ্ছে। এই দেখে গিল তার মোবাইলটা নিয়ে জলদি বেরিয়ে পড়ে। ততক্ষণে ইয়ংসিক সিয়ঞ্জিকে নিয়ে চলে এসেছে। তাকে বেঁধে ক্যামেরা অন করে ভূত ছাড়ানোর কাজ শুরু করবে। তখন সিয়ঞ্জির বডিতে ভূতটা চলে এসেছিল। ইয়ংসিক বলে, তোকে তাড়িয়ে আমি বংশের নাম উজ্জ্বল করব। তখন গিল এসে তাকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর বাড়ির দিকে রওনা হয়। তখন ভূতটা তার অতীতের সব ঘটনা বলতে শুরু করে। আজ থেকে প্রায় 170 বছর আগে, সালটা ছিল 1855। গ্রামে শুরু হয়েছিল মরণব্যাধি রোগ আর খাদ্য সংকট। একদিন মাছ কুড়িয়ে পেয়ে জলদি বাড়ি নিয়ে যাই অসুস্থ বাবা আর বোনকে খাওয়ানোর জন্য। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়ে যায়। মাত্র 20 বছরের বয়সে আমি হয়ে যাই অনাথ, পরিবারহীন। গ্রামের মহামারী রোগ থেকে মুক্তির পাওয়ার জন্য একজন ওঝা ডাকা হয়। সে জানায় একটা জীবন উৎসর্গ করতে হবে, তবে স্বাভাবিকভাবেই কেউ রাজি ছিল না নিজের জীবন দিয়ে দিতে। তাই গ্রামের সবাই মিলে টার্গেট করে আমাকে। গরিব আর অনাথ হওয়াতে কেউ আমাকে বাঁচাতে আসেনি, আমাকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হয়। এক দয়াশীল পরিবার আমার ছাইগুলো মাটির হাঁড়িতে করে পুঁতে রাখে। আমার আত্মা সেই অন্ধকার হাঁড়ির মধ্যে দিন কাটায়। ধীরে ধীরে সমস্ত দুঃখ কষ্ট কমতে লাগল। এভাবে 100 বছর অতিক্রম করলে সৎ কিছু ভুলে আমি শান্তিতে থাকতে পারতাম। তবে অর্ধেক সময়ে, অর্থাৎ 50 বছর থাকার পর একদিন সিয়ঞ্জির পর্দা দিয়ে হাঁড়িটা খুঁজে পায়। ছাইগুলো ফেলে দিয়ে ধুয়ে মুছে কিমচি সংরক্ষণ করার জন্য পুঁতে রাখে। সেই পাত্রটা ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা ছিল না।
তাই বাধ্য হয়ে তার শরীরে ঢুকে পড়ি। প্রচণ্ড রাগ আর ক্ষোভে সবাইকে জ্বালাতন করতাম। তার পেটে থাকা সন্তানের শরীরে ঢুকে পড়ি। এভাবে এক এক করে সিয়নজি পর্যন্ত পৌঁছাই। ওঝাতান্ত্রিকরা সিয়নজিকে দেখেই বুঝে ফেলত তার ভেতরে একটা অসহায় আত্মা রয়েছে। আমাকে ধরতে পারলে অনেক কষ্ট দিবে, তাই নিজেকে ভয়ঙ্কর ভূত হিসেবে প্রেজেন্ট করতাম। যদি সামনের পূর্ণিমার আগে সেই মাটির হাড়িটায় প্রবেশ করতে না পারি, তাহলে আমার কষ্টকর স্মৃতিগুলো নিয়ে অন্ধকারে ঘুরে বেড়াতে হবে। এজন্যই সবসময় সেই হাড়িটা খুঁজে বেড়াতাম। সেই হাড়িতে বাকি 50 বছর কাটাতে পারলে সব দুঃখ কষ্ট ভুলে চিরশান্তিতে শূন্যে মিলিয়ে যাব। বাড়ি ফিরে ভূতটা অপেক্ষা করে 2 দিন পরের পূর্ণিমার জন্য। আর এই 2 দিন হচ্ছে মানুষের শরীরে অবস্থান করার শেষ দিন। ভাবে পেইনফুল মেমোরিজ নিয়ে আজীবন ঘুরে বেড়াতে হবে পৃথিবীতে। তবে গিলের পরিকল্পনা ছিল অন্য। সে সাংসুর থেকে সিয়নজির দাদির বাড়ির ঠিকানা নেয়। এরপর বেরিয়ে পড়ে সেই বাড়ির উদ্দেশ্যে। বহু পথ পাড়ি দিয়ে চলে আসে প্রত্যন্ত এক অঞ্চলে। জঙ্গলের মধ্যে খুঁজে পায় সেই পরিত্যক্ত বাড়িটা। সারাদিন ঘোরাঘুরি করে কোথাও মাটির হাড়িটা পায় না। সারা রাত ধরে খুঁজতে থাকে। এদিকে এখন আর তার ইচ্ছে নেই দোল খাওয়ার। মন খারাপ করে শুধু চাঁদের দিকে তাকিয়ে থাকে। পরদিন সকালে গিল দেখে একটা পাখি সেখানের এক পাথরের উপর বসে কিছু একটা ইশারা করছে। এই দেখে পাথরটা সরিয়ে সেখানে ঘুরতে শুরু করে আর পেয়ে যায় সেই মাটির হাঁড়িটা। সেটা নিয়ে জলদি ছুটে যায় বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকেই হচ্ছে পূর্ণিমার রাত। রাতের বেলা শেষবারের মতো সেজেগুজে আর মাথায় হাত বুলিয়ে বেরিয়ে পড়ে, আর আজ তার পছন্দের কেকটা রেখে দিয়ে অন্য একটা নেয়। সেই মেয়েটা প্রথমবারের মতো তার পছন্দের কেক পেয়ে খুব অবাক হয়ে যায়। যাওয়ার সময় দোকানের ছেলেটাকে ধন্যবাদ জানায়। সাংসু বলে, এতটা বছর তোমার পেছনে ছোটাছুটি করতে করতে বুঝতেই পারিনি আমার এত বয়স হয়েছে। নিজেকে খুব ইয়াং আর এনার্জেটিক মনে হতো। তখন ভূত কল্পনা করে ছোট থেকে এই পর্যন্ত এই মানুষটাকে সে নিজের বাবার মতো মনে করেছে, আর আজ এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। সে বলে, শীঘ্রই এই জায়গার দাম বৃদ্ধি পাবে, বাড়িটা বিক্রি করে অনেক প্রফিট হবে। সিয়নজিকে ফ্রান্সে পড়তে পাঠাবেন, আর আপনি নিজের স্বপ্নটা পূরণ করবেন। পুরো পৃথিবী ঘুরে দেখবেন। আমি এখন চলে যাব। যাওয়ার আগে গিলকে খুব দেখতে ইচ্ছে করছে। ঠিক তখনই গিল উপস্থিত হয়। তাকে নিয়ে আসে তার পছন্দের সেই ফ্লাওয়ার গার্ডেনে। এরপর সেই হাড়িটা বের করে যা দেখে তার চোখে পানি চলে আসে। বলে, এত কষ্ট কেন করলে? গিল বলে, আমি চাই তোমার ভালো হোক, কারণ যখন আমার ঘুম পেত তখন তুমি নিজে ঘুমের অভিনয় করে বাড়ি চলে আসতে। এছাড়া গাছে পানি দিতে কোনো ভয়ঙ্কর ভূত এসব করতে পারে না। তুমি ছিলে খুব ভালো একজন মানুষ, যে নিজের পরিবারের জন্য খাবার জোগাতে গ্রামের মানুষদের কারণে আজ তোমার এই পরিণতি। 100 বছর ধরে অতীতের কষ্টকর স্মৃতিগুলো বহন করে আসছ। এই শুনে সে কান্নায় ভেঙে পড়ে। কখনো ভাবেনি এমন একজন মানুষ পাবে, কেউ তার কষ্ট বুঝে তার জন্য এত কিছু করবে। শেষমেশ তার নামটা বলে দেয়। বলে, আমার নাম মুনিয়াং। গিল বলে, তাহলে এখন প্রস্তুত হয়ে যাও গন্তব্যে যাওয়ার জন্য। মুনিয়াং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, পরম করুণার স্বরে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর গিল তার নাম ধরে ডেকে হাড়ির মধ্যে যেতে বলে। গিল আমাদের বলে, মুনিয়াং হাড়িতে চলে যাওয়ার পর সিয়নজি হায়ার স্টাডির জন্য ফ্রান্সে চলে যায়। তাকে আমরা এয়ারপোর্টে বিদায় জানাই, আর নিজের একটা ছোট্ট বেকারি শপ খোলে। আর মিস্টার সাংসু তার প্রপার্টি বিক্রি করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ে। এদিকে আমি ক্লগেমের স্কিল ব্যবহার করে সমুদ্রবন্দরের ক্রেন তোলার চাকরি পেয়ে যাই। তার বেশ কয়েক বছর পর সিয়নজি দেশে ফিরে আসে। সে বলে, প্রথম দিন গিলকে দেখেছিলাম ভাঙা বোতল তুলে রাখতে। এরপর তাকে শপে দেখে কথা বলার জন্য দামি একটা উপহার নিয়ে যাই। বেঁচে যাওয়ার দিন আরাও যেতে চাইছিল, তবে তাকে রেখেই চলে যাই গিলের সাথে একা সময় কাটানোর জন্য। সিনেমা হলে আমি তার হাত ধরতে চেয়েছিলাম। এয়ারপোর্টে বিদায় জানিয়ে সবাই চলে যাওয়ার পর আবারও পেছনে ফিরে দেখেছিলাম তাকে। এই বলে সে গিলের নাম্বারে ফোন করে কথা বলে। দেখা যায় গিল যত্ন করে রেখেছে মুনিয়াংয়ের হাড়িটা। আর আরার সাথেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে তোমার মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে যাও। তোমরা যদি এরকম ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার এবং কমেডি মুভি দেখতে পছন্দ করো
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।